নরেন্দ্রপুরে জলাজমি ভরাট করে তৈরি হচ্ছিল বহুতল। হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙা শুরু করে দিল ব্লক প্রশাসন। তেহট্টে সরকারি জমি দখল করে বাড়ি। সম্প্রতি সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা, এখানেও বেআইনি নির্মাণ ভাঙল প্রশাসন। জলাজমি ভরাট করে তৈরি হচ্ছিল 3 তলা বাড়ি। সেই বাড়ি ভেঙে দিল ব্লক প্রশাসন। এ ছবি নরেন্দ্রপুরের। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা। এখানেই জলাজমি ভরাট। সেই জমিতেই তৈরি হচ্ছিল বহুতল। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জমির মালিক। বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত। তারপরেই ব্যবস্থা। বৃহস্পতিবার জগদীপোতায় যান সোনারপুরের বিডিও, নরেন্দ্রপুর থানার পুলিশ। নামানো হয় আর্থ মুভার। বহুতল ভাঙার কাজ শুরু হয়। ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল। এই জায়গাটা যার, তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোর্টের অর্ডার অনুযায়ী এটা ভাঙা চলছে। নদিয়ার তেহট্টের শ্যামনগর পঞ্চায়েত। এখানে সরকারি জমি জবরদখল করে তৈরি হচ্ছিল বাড়ি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা। বেআইনি এই নির্মাণ বৃহস্পতিবার ভেঙে দেয় ব্লক প্রশাসন। পুরোটাই সরকারি ভেসলের জায়গা, সেইখানটায় আপনার পুরো জায়গাটাই আপনার অবৈধভাবে নির্মাণ হচ্ছে। তো আমরা বিডিও, এসডিও, বিএলআরওকে জানাই এবং আমরা কোনো সুরাহা পাইনি। নিউজ 18 বাংলা যে খবরটা দেখায় তার পরে আমাদের সুরাহা হয় এবং 1 তারিখে এসডিও ম্যাডাম একটা রিপোর্ট দেয় যে 1 তারিখের মধ্যে বিল্ডিংটা ভেঙে দেওয়ার জন্য। ওনারা দেখি নিজেরাই ভাঙছে, তার জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। এসডিও ম্যাডাম ডেকেছিলেন, আমাদের অর্ডার দেয় 1 তারিখে ভেঙে নিতে হবে। হঠাৎ করে ডেকে বসেছে, বললো এই ঘর তোমাদের ভাঙতে হবে। আমরা আইনকে সহযোগিতা করছি। 30 তারিখে নোটিশ ধরেছে, 1 তারিখে ভাঙার অর্ডার করেছি। আমরা অনেক টাইম চাইছিলাম, আমরা নিজেরাই ভেঙে নিচ্ছি। হ্যাঁ, স্বইচ্ছায়। তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এলাকাকে সাফ সুতরো রাখতে সম্প্রতি তারা উদ্যোগ নেয়। ঠিক হয়, সরকারি খরচে তৈরি হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট। এর জন্য জমি চিহ্নিত করা হয়। সম্প্রতি সেই জমি দেখতে যান পঞ্চায়েতের আধিকারিকরা। দেখেন সরকারি জমিটি দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে পাকা বাড়ি। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার এই বেআইনি নির্মাণটি ভেঙে দেওয়া হয়। ভেস্টেড ল্যান্ডের উপরে এই নির্মাণটা হয়েছে। যারা দখল করে রেখেছিলেন তাদেরকে আগাম নোটিশ দিয়েছিলেন, তাদের সাথে হিয়ারিং এ বসেছিলেন। 15 দিনের নোটিশ দেওয়া হয়েছিল এবং সমস্ত মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। নরেন্দ্রপুর থেকে অর্পণ মণ্ডল এবং তেহট্ট থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। রেশন দুর্নীতিতে ফের ধরপাকড় ইডির। ম্যারাথন জেরার পর জালে বাকিপুরের 2 আত্মীয় 3 দিন আগেই রাইস মিল বাড়িতে এনফোর্সমেন্ট হানা দেয়। আর তারপর এবার গ্রেফতার দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। বয়ানে অসঙ্গতির অভিযোগেই জালে আনিসুরের দাদা আলিফ নূর। অর্পিতা রয়েছে টেলিফোন লাইনে। অর্পিতা, এখনো পর্যন্ত ইডি সূত্রে আর কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবং এই 2 ব্যক্তিকে কখন আদালতে পেশ করা হবে? দেখো, রেশন দুর্নীতি মামলায় গতকালকেই আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর এই দুজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি এবং তাদের সেই বয়ানে ফারাক থাকার জন্যই 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারপর তাদেরকে গতকাল রাত্রিবেলাতেই গ্রেফতার করা হয়। ধৃতদেরকে আজকে দুপুর 2টো নাগাদ তাদেরকে আজকে সিটি সেশন কোর্ট, ইডির যে বিশেষ আদালত, সেখানে আজকে পেশ করা হবে বলে ইডি সূত্র থেকে খবর। এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে এই দুজনের ভূমিকা উল্লেখযোগ্য। তার কারণ রেশন দুর্নীতির যে টাকা, তার সেগুলো বিভিন্ন সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে এবং এদের যে সমস্ত কিছুদিন আগে ইডি আধিকারিকরা মোট 10 জায়গায় তারা তল্লাশি অভিযান তারা করেছিলেন। সেখানে আনিসুর এবং তার বাড়িতে সেখানে যখন তারা তল্লাশি অভিযান করেন সেখান থেকেও কিন্তু বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। সেই জায়গা থেকে যে আয়ের উৎস কি, আয়ের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে এবং এই যে বিপুল পরিমাণ যে টাকা, সেই টাকা কোন কোন সংস্থার মাধ্যমে কোথায় কোথায় গিয়েছে তার কোনো হিসাব বা তার কোনো কিন্তু জাস্টিফিকেশন কিছু দিতে পারেনি বা
ক্লারিফিকেশন দিতে পারেনি, সেই কারণেই কিন্তু এই দুজনকে গ্রেফতার করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা। আর কিছুক্ষণ পরেই মেডিকেলে নিয়ে যাওয়া হবে, এই দুজনকে সিটিও কমপ্লেক্স থেকে বের করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তারপর আদালতে পেশ করে ইডির আধিকারিকরা নিজেদের হেফাজতে চেয়ে মূলত কিন্তু তারা জানার চেষ্টা করবে যে এই যে রেশন দুর্নীতির যে টাকা যেভাবে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই বাকিবুর বা এই যে তাদের যে দুই আত্মীয়, সেখানে এই দুজনের যে ভূমিকা এবং তাদের মাধ্যমে টাকা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেভাবে একেবারে কোথাও এটি মনে করছে যে তারা কালো টাকাকে সাদা করত। সঙ্গে থাকে অর্পিতা, এদিকে রেশন দুর্নীতিতে দুবাই যোগ, দুবাই টাকা পাচার বারিক বিশ্বাসের জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতে তথ্য রয়েছে আমাদের সঙ্গে অর্পিতা। অর্পিতা, এই বিষয়ে জানতে চাইবো। দেখো, বারিক বিশ্বাস এর আগে কিন্তু আমরা দেখেছি যে বারিক বিশ্বাসকে বিভিন্ন সময় কিন্তু তার উপরে কিন্তু স্টেট পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের কিন্তু নজর ছিল এবং সেক্ষেত্রে সিআইডিতে তাকে কিন্তু ডাকা হয় এবং তার কাছ থেকে তথ্য চাওয়া হয়। এবং এরপরে আমরা দেখলাম যে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজকে এই আব্দুল বারিক বিশ্বাসকে 11টা নাগাদ সিটিও কমপ্লেক্সে তলব করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ যে এই কালো টাকা সাদা করার যে অভিযোগ, সেখানে কিন্তু বিদেশে এই টাকা পাঠানো এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু রোলিং হয়ে আবারও কালো টাকা সাদা করার যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং একাধিক তথ্য রয়েছে। সেই কারণে বারিক বিশ্বাসের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান করে কিছুদিন আগে সিবিআই ইডির আধিকারিকরা এবং তার পাশাপাশি সিআইডির আধিকারিকরা। এর আগে যখন বারিক বিশ্বাসকে যখন ডাকা হয়েছিল তাকে কিন্তু তলব করে তারাও কিন্তু রাজ্য পুলিশের হাতে একাধিক তথ্য ছিল। সেই তথ্য অনুসারে এবং বেশ কিছু তথ্য ইডির আধিকারিকরা জোগাড় করে, যেখানে বেশ কিছু নথি এবং ডকুমেন্ট পাওয়া যায়, যেখানে এই যে ব্যাংকের যে স্টেটমেন্ট এবং তার সঙ্গে আয়ের যে উৎস সেখানে কিন্তু বিস্তর ফারাক রয়েছে বলে ইডির দাবি। সেই কারণে সেই সমস্ত নথি এবং ডকুমেন্ট দেখিয়ে আজকে বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে। সকাল 11টার সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা কিন্তু তৎপর সিটিও কমপ্লেক্সে এবং এই আব্দুল বারিক বিশ্বাসের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করা হবে যে এই দুর্নীতির মামলায় টাকা কি করে সাইকেল হয়ে কি করে বিদেশে গেছে, সেই বিদেশ এবং তার যে ক্লারিফিকেশন সেই উত্তর কিন্তু দেওয়া হবে। ধন্যবাদ। পাখির চোখ 26-এর বিধানসভার ভোট, তৃণমূলের টার্গেট শহরের ভোট। শহর এলাকার জমি পুনরুদ্ধারে মরিয়া ঘাসফুল শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই পুরসভা ধরে চলছে পর্যালোচনা। দায়িত্বে তৃণমূলের সিনিয়র নেতা এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী কাজ শুরু। 24-এর লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল ধরে শুরু হয়েছে পর্যালোচনা। কারণ লোকসভা ভোটের ফলের ভিত্তিতে রাজ্যের 125টি পুরসভার অর্ধেকের বেশি জায়গায় পিছিয়ে তৃণমূল। গ্রামের মাটিতে জোড়া ফুলের জোর, শহরে কেন নয়? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারা জানতে চাইছেন পুরো এলাকায় খারাপ ফলের দায় কার, পুরো প্রধানের নাকি কাউন্সিলরের? পুরো প্রতিনিধিদের বিরুদ্ধে তৃণমূল স্তর থেকে আসা অভিযোগ খতিয়ে দেখছেন শীর্ষ নেতৃত্ব। জল, রাস্তা, নিকাশি এই প্রধান পুরো পরিষেবাগুলি মিলছে কিনা তার রিপোর্ট চেয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে কাউন্সিলরের ভূমিকা নিয়ে। নেতৃত্ব জানতে চাইছেন কাউন্সিলরকে ডাকলেই কি পাওয়া যায়? কাউন্সিলরের ভাবমূর্তি কেমন? উন্নয়নে পুরো প্রধানের ভূমিকা কেমন? অভিষেকের নির্দেশে এই পর্যালোচনার কাজ শুরু হয়েছে। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। পুরসভাগুলির সঙ্গে কথা বলার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের সিনিয়র নেতা ফেরহাদ হাকিমকে, যিনি কলকাতা পুরসভার মেয়র এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী। ইতিমধ্যেই তিনি বৈঠক শুরু করে দিয়েছেন। মঙ্গলবার ফেরহাদ বৈঠক করেন সিউড়ি পুরসভার কাউন্সিলরদের সঙ্গে।
কিছু কিছু পৌরসভা মানে ওয়ার্ডে মানুষের সাথে যোগাযোগের কোনো খামতি হয়তো ছিল, সেগুলো আরো নিশ্চিত করে দেওয়ার জন্য যাতে ডোর টু ডোর যায়, মানুষের সাথে যোগাযোগ করে এবং মানুষের কনফিডেন্স এবং তার কোনো অভাব অভিযোগ থাকলে সেটা যাতে অ্যাড্রেস করা হয় বা চেয়ারম্যান না হলে আমার কাছে যাতে নিয়ে আসা হয়। পৌরমন্ত্রী হিসেবে এটা আমার দায়িত্ব। সব পৌরসভার কার কি অসুবিধা না অসুবিধা এটা আরেকবার করে রিভিউ মিটিং করছি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন দুর্গাপুজোর পর হয়তো বেশ কতকগুলি পুরসভায় যেখানে নির্বাচন বাকি রয়েছে সেখানে ভোট করানো হতে পারে। একই সঙ্গে বাকি থাকা বিধানসভার উপনির্বাচনগুলিতেও পুরো অঞ্চলের ভোটের ওপরে নজর রাখবে হচ্ছে শাসক দল। তার কারণ 2026-এর বিধানসভাতে যদি তৃণমূল কংগ্রেসকে ভালো ফল করতে হয় তাহলে লোকসভায় যে অংশে পুরো ভোট তাদের হাতছাড়া হয়েছে সেটাকে তাদের ফিরিয়ে আনতে হবে। আর সে কারণেই বাড়তি দৃষ্টি দিয়ে সমস্ত স্তর পুরো অঞ্চলের খতিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বিধানসভায় বেনজির পদক্ষেপ, রাজধর্ম পালন করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বাইরের এক মন্তব্য নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিবৃতি দেওয়ার নির্দেশ দিলেন। অধ্যক্ষের নির্দেশ মেনেই বয়ান দিলেন ফিরহাদ। ফিরহাদ হাকিম রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র। সম্প্রতি এক অনুষ্ঠানে তার বক্তব্য নিয়ে বিতর্ক হয়। এ নিয়ে ময়দানে নামে বিজেপি। ধর্মীয় বিভাজনের অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায়, বিধানসভাতেও সুর চড়ায়। মন্ত্রীকে বয়কট থেকে ওয়াকআউট, কিছুই বাদ রাখেনি। বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার এই জট কাটাতে উদ্যোগী হন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পালন করেন রাজধর্ম। বিধানসভার বাইরে করা মন্তব্য নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিধানসভায় বিবৃতি দেওয়ার নির্দেশ দেন, যা নজিরবিহীন। অধ্যক্ষের নির্দেশ মতো বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, আমার উক্তির অপব্যাখ্যা করা হচ্ছে। আমাকে আপনারা ধর্মনিরপেক্ষ ভাবেন কি না, কোথায় ধর্মীয় সভায় কি বলেছি তা কেন ধরছেন? এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আপনি ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন, আপনাকে মন্ত্রী বা মেয়র হিসেবে ডেকেছিল, আমরাও সনাতন হিন্দুর কথা বলি, এটা আপত্তি নেই। আমাদের আপত্তি দ্বিতীয় অংশে। আমাদের মনে হয়েছে এই আহ্বান যথাযথ নয়। আপনাকে ক্ষমা চাইতে হবে সেটা বলছি না, আপনি দুঃখিত সেটা বলুন, এখানেই মিটে যাবে। ফিরহাদ হাকিম তখন বলেন, আমি সজ্ঞানে বা অজ্ঞানে কোনো ধর্মকে অপমান করি না। আমি নিজে দুর্গাপুজো এবং কালী পুজো করি। আমি কাউকে আঘাত করিনি, করব না, সারা জীবন মেনে চলি। আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, ইসলাম ধর্মকে মানি, তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিধানসভায় বিরোধী মানে শুধুই বিজেপি, শাসক দল তৃণমূল। বিজেপির তুলনায় শাসকের সংখ্যার জোর কয়েক গুণ বেশি। বিধানসভায় এই সংখ্যার জোর শাসক দল দেখাতেই পারত। বিরোধীদের দাবি মানার কোনো চাপ শাসক শিবিরের উপর ছিল না। তা সত্ত্বেও রাজধর্ম পালন করলেন অধ্যক্ষ। বেনজিরভাবে বিধানসভার বাইরের বিষয় নিয়ে মন্ত্রীকে বিধানসভায় বয়ান দেওয়ার নির্দেশ দিলেন। পর্যবেক্ষকদের মতে এই ঘটনাকে তৃণমূল হাতিয়ার করতেই পারে, কারণ তারা দাবি করার সুযোগ পেয়ে গেল মোদী সরকার বিরোধীদের কণ্ঠরোধ করলেও তৃণমূল সরকার তা করে না। তাই বেনজিরভাবে বিজেপির দাবি মেনে রাজ্যের মন্ত্রীকে বয়ান দিতে বলেছেন অধ্যক্ষ, সেটাও আবার বিধানসভার বাইরে করা মন্তব্য নিয়ে। মন্ত্রী সেই মতো বয়ানও দিয়েছেন। দিল্লি স্পিকার, যিনি জরুরি অবস্থাকে আলোচনার পারমিশন দেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটবন্দি বললে বলেন পুরনো ঘটনা বলা যাবে না। বিমান ব্যানার্জি আজকে বিজেপিকে নিজেদের ফাঁদ থেকে বের করে আনতে যে স্পেসটা দিলেন, এটা থেকে লোকসভার ওম বিড়লাদের শেখা উচিত। যখন প্রশ্ন দিয়েছিলাম যে এই ঘটনাটা হবে, তাই উনি চাপে পড়েই আজকে রাজি হয়েছেন। বাট আমরা ধন্যবাদ জানাই, চাপে পড়েই বলুন কি এমনিই বলুন, উনি অন্তত ক্ষমার মনোভাব ওনার কথার মধ্যে ছিল, তার জন্য আমরা। নিউজ 18 বাংলা।